তো আমরা ক্লাস 10-এর লাইট বা এটা 12 আছে আলোক রশ্মি সমান্তরাল কাচের স্ল্যাবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হলে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির কোনো কৌণিক চ্যুতি হয় না, কেবল পার্শ্বীয় সরণ হয়, সেটা আমরা প্রমাণ করব। এই প্রশ্নটার উত্তরটা আমরা প্রমাণ করব। এটা ক্লাস 10-এর ফিজিক্সে লাইটে আসে, ঠিক আছে? তো ধরো এটা একটা কাঁচের স্ল্যাব, ধরি এটা একটা কাঁচের স্ল্যাব, যার এই বেদটা মানে কাঁচটার বেদ আছে তো একটা, সেটাকে আমরা ছোটো হাতে টি ধরি, এই বেদটা। তো দেখো এইটা বায়ু মাধ্যম, এয়ার, এটাও এয়ার, মাঝে এইটা গ্লাস, এটা কাঁচ। তো ধরো এইখানে একটা আমি কল্পনা করে নিয়েছি যে এখানে একটা প্রথমে অভিলম্ব আছে, বুঝবে সবাই। তাহলে এইটা আপতিত রশ্মি, এবারে বাতাস থেকে কাঁচ মানে ঘন মাধ্যম, তাহলে একটু এইটা আমার I1 কোণ, এটা প্রথম আপতন কোণ। এবারে এইটা একটু অবিলম্বের দিকে সরিয়ে যাবে যেহেতু ঘন মাধ্যমে ঢুকছে, তাহলে এই কোণটা কি R1। এবার এই রশ্মিটা এই স্ল্যাবে এই কাঁচ থেকে বেরোবে, বাইরে আবার বাহুতে আবার মাধ্যম চেঞ্জ, কিছুক্ষণ তো একই মাধ্যমে গেলে তো কোনো দিক পরিবর্তন করবে না, সোজা যাবে। তারপর এইখানে ধরো এইটা অবিলম্ব, সেক্ষেত্রে তো এইখানে এইটা ওর মানে কাঁচ থেকে আবার বাহুতে বাইরে হচ্ছে, তো সেইটা আপতন কোণ। এইটার ক্ষেত্রে এই তলটার ক্ষেত্রে এইটা আপতন কোণ, কিন্তু এখন আমি R2 লিখবো, এটা মানে ভিতরের আপতন কোণকে আমি R2 লিখবো। আর এইটা ধরো আবার রশ্মিটা একটু অবিলম্ব থেকে দূরে সরে গেল, এই পজিশনে চলে গেল, এইটাকে আমি বলছি I2। তাহলে দেখো I1 আর I2কে আমাকে সমান্তরাল প্রমাণ করতে হবে, মানে I1 আর I2 যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেল দুটাকে সমান প্রমাণ করতে হবে। তাইলেই কোনো মানে এই রশ্মিটার কোনো মানে কৌণিক সরণ হয় নাই, মানে কৌণিক চ্যুতি হয় নাই, মানে এই কোণটা আলাদা আর এই কোণটা যদি আলাদা হয়ে যেত, ধরো এটা 60 ডিগ্রি, এইটাও যদি 60 ডিগ্রি, তাহলে আমরা বলবো কৌণিক চেতন হয় নাই, কৌণিক কোনো সরণ হয় নাই। পার্শ্বীয় সরণ হতে পারে কিন্তু কৌণিক সরণ হয় না। একটু এইখানে বাইরে বাড়ছিল রশ্মিটার, এইখানটা দিয়ে বাইরে বাড়ছিল কিন্তু একটু সরিয়ে বেরিয়েছে, কিন্তু সমান্তরাল থাকছে এই দুটা, মানে I1 মানে আপতন কোণ, আর যেটা নির্গমন কোণ এটাকে তো প্রতিসরণ কোণ বলে, মানে এইখানে প্রতিসরণ হয়েছে। আপতন কোণের সাথে নির্গমন কোণ, ভিতরে যা কাঁচের ভিতরে যে ঘটনা ঘটছে সেটা আমি দেখছি না, আমি দেখছি এখানে আমি আলো ফেলেছি, এখান দিয়ে বেরিয়ে গেছে, এই রশ্মিটা সমান্তরাল আছে কিনা সেটা প্রুভ করব। দেখো তুমি এই তলটার ক্ষেত্রে দেখো এবি যখন এবি তলটার ক্ষেত্রে দেখো এবি এই কাঁচ ফলকটার নাম ধরো ABCD। তো আমি এবি তলটার সাপেক্ষে এখন দেখছি, এবি তলটার সাপেক্ষে দেখো আমি বলেছি তোমাকে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, 1 ইন্টু সাইন I1 সমান গ্লাসের প্রতিসরাঙ্ক এখন আমি μg বলছি, মান বোঝাচ্ছি না, μg ইন্টু সাইন R1, এটা চিরকালের সূত্র। তাহলে বলো সাইন I1, আর একটা কেন লিখলাম, একটা বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক বটে, তুমি μA লিখতে পারো, এখানে বলো। তাহলে সাইন I1 এর মান কত হইল, μg ইন্টু সাইন R1, যেহেতু বায়ু মাধ্যমে এটা 1 নম্বর দিয়ে রাখলাম, এটা এবি তলে। আবার সিডি তলের ক্ষেত্রে দেখো এই অবিলম্বের সাপেক্ষে আরেকবার ঘটনা ঘটছে, এই অবিলম্বটার সাপেক্ষে একটা ঘটনা ঘটছে। এইটা ধরো তুমি N1 N2 N1 আর এইখানে আমি বলছি N2 এই অভিলম্ব, এইটা ও বিন্দু, এইটা ও বিন্দু, এটা পি বিন্দু, হ্যাঁ, বা এটা ও বিন্দু, এটা O1 বিন্দু, এটা O2 বিন্দু, হ্যাঁ, এই অভিলম্বর সাপেক্ষে। এই অভিলম্বর সাপেক্ষে প্রথমে কাছে আছে এইটা, তাহলে কাছ থেকে এদিকে যাচ্ছে, তাহলে আমি তখন বলবো যে μg ইন্টু সাইন R2 সমান 1 ইন্টু সাইন I2। যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমের অ্যাঙ্গেল আর সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক সোজা গুণ, বাইফাই করলে ঝামেলা বেশি। দেখো এইটা μg আছে আর R2 অ্যাঙ্গেল আছে ওইখানে, তাহলে বলো এইখানে সাইন I2 মান কত হয়ে গেল, সাইন I2 মান হয়ে গেল μg সাইন R2, এটা 2 নম্বর। এবার তুমি লক্ষ্য করো, দেখো এই দুটা সমান্তরাল, একদম সমান্তরাল কাঁচ ফলক, তো বলাই আছে তো সমান্তরাল কাঁচ স্ল্যাব। তাহলে বলো সমান্তরাল যদি কাঁচ ফলক থাকে, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, তাহলে R1 সমান R2 একদম গ্যারেন্টি, কারণ একান্তর কোণ, সমান্তরাল কাঁচ ফলকে একান্তর কোণটা সমান হয়। তাহলে বলো এইখানে μg আর μg দুটাই আছে, আর R1 R2 সমান বটে, তাহলে নিশ্চয়ই সাইন I1 সমান কত, সাইন I2 ত্রিকোণমিতি করেছো, তাহলে নিশ্চয়ই I1 সমান I2, ওই জন্য আমি ত্রিকোণমিতি করার পরে এটা পড়াচ্ছি, I1 সমান I2। তার মানে I1টা কি ছিল, আপতন কোণ, আর I2টা নির্গত কোণ, এটাকে প্রতিসরণ কোণ বলো না, এটা আপতন মানে কাছে ঢুকছে, এটা প্রবেশ কোণ, এটা বাহির কোণ, তাহলে প্রবেশ কোণ সমান বাহির কোণ। তাহলে এখান দ্বারা প্রমাণ হচ্ছে যে কোনো কৌণিক চ্যুতি হয়নি, যা হয় পার্শ্বীয় চ্যুতি হয়। এবার পার্শ্বীয় চ্যুতি কীভাবে হয় সেটাও একটা সূত্র আছে, শুনুন। যদি এই রশ্মিটা একদম
এইরকমভাবে পড়ে অভিলম্বের সাপেক্ষে, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে ইও সোজাই চলে যাবে, জানো তো প্রতিসরণের কোনো দিক পরিবর্তন করা নাই। তাহলে সেই ক্ষেত্রে চ্যুতি কোনটা, মানে পার্শ্বীয় চ্যুতির মানও শূন্য হয়ে যাবে, পার্শ্বীয় চ্যুতিটা শূন্য। কৌণিক চ্যুতি তো হবেই না, কৌণিক চ্যুতি তো কখনোই হবে না, এখানেও হবে না, এইখানেও হবে না, ওটা তো প্রুভ করে দিলাম। পার্শ্বীয় চ্যুতি প্রশ্ন পড়ে যায়, পার্শ্বীয় চ্যুতি হবে কি, এইখানে পার্শ্বীয় চ্যুতি শূন্য যখন 90 ডিগ্রি, মানে I1টা যখন 0 ডিগ্রি হচ্ছে, বুঝো, অবিলম্বের সঙ্গে কোনো কিছু নেই। যদি I1 0 ডিগ্রি হয় তাহলে পার্শ্বীয় চ্যুতি শূন্য, এটা MCQ পড়তে পারে। আর যখন এই স্ল্যাবটাতে ধরো এটা অবিলম্ব আছে 90 ডিগ্রি কোণে পড়ল, I1টা 90 ডিগ্রি হয়ে গেল, তখন ওই রশ্মিটা এইখানে ঢুকছে, তো দেখো মজা, দেখো এটা এইখানটা দিয়ে বেরিয়ে যাবে, স্ল্যাবের গা ঘেসে ঢুকছে, স্ল্যাবের গা ঘেসে বেরিয়ে যাবে। তাহলে পার্শ্বীয় চ্যুতি কোনটা হবে বললো তো? পার্শ্বীয় চ্যুতি হবে কি, এই যে স্ল্যাবের বেদটাই টিটা। তার মানে যদি I1 এর মান 90 ডিগ্রি হয় কখনো, তাহলে পার্শ্বীয় চ্যুতি কত হবে? পার্শ্বীয় চ্যুতি হচ্ছে স্ল্যাবের যে বেদটি, স্ল্যাবের বেদটাই হচ্ছে পার্শ্বীয় চ্যুতি। সেক্ষেত্রে এই দুটাও কোশ্চেন মাঝে মাঝে দেয় যে পার্শ্বীয় চ্যুতি বলতে কি বুঝো। একদম তুমি এইভাবে প্রমাণটা করে দেখাবে, বইয়ে যেভাবে করা আছে তুমি এইভাবে করবে। যে মাধ্যমের তুমি প্রতিসরণ করবে সেই মাধ্যমের সাইন অ্যাঙ্গেল নেবে, এইটা সমান ওইটা, এটা চিরসত্য একদম। এটা করতে অঙ্কটা সুবিধা হবে অনেক। আর বাই ফর্মে করলে অসুবিধা হয়, কখন কোনটা MUG নেবে, কোনটা উপরে কোনটা নিচে, তার থেকে যেদিকের অ্যাঙ্গেল সদা সবটা ভাষা সেদিকের কোন, এইখানে ছাত্রছাত্রীর একটা হেজিটেশন থাকে। এইভাবে এই প্রমাণটা এই পর্যন্ত পরীক্ষায় পড়ে মাঝে মাঝে সমান্তরাল কাজফলকে দেখো যে কোনো কৌণিক চ্যুতি হয়নি, তখন এইখানে ছেড়ে দিবে যে কৌণিক চ্যুতি হয়নি। পার্শ্বীয় সরণ হয় কিভাবে হয় সেটাও বলে দিলাম, এটা 2 নম্বরের প্রশ্ন কোনো পেজে পাবে। কিভাবে হয় পার্শ্বীয় সরণ বললাম, যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে তো পার্শ্বীয় সরণও শূন্য হবে, অর্থাৎ সোজা বেরিয়ে যাবে, কোনো পার্শ্বীয় সরণ হবে না, কৌণিক সরণ হবে না। সেক্ষেত্রে পার্শ্বীয় সরণ, কৌণিক সরণ তো হয়ই না, কোনো ক্ষেত্রেই হয় না, এই দুটা ক্ষেত্রেই কৌণিক সরণ হয় না। আর এই ক্ষেত্রে যদি 90 ডিগ্রি কোণে পড়ে তাহলে এইখানে ঢুকছে রশ্মিটা কাঁচের গা ঘেঁষে, আর এই তলে কাঁচের গা ঘেঁষে বেরাবে, তাহলে পার্শ্বীয় সরণ কতটা হলো? স্ল্যাবের যে বেদ সেইটাই, স্ল্যাবের বেদ যদি T থাকে তো T। এটা পরীক্ষায় পড়তে পারে যে আপতিত কোণ 90 ডিগ্রি আর স্ল্যাবের বেদ তোমাকে দিয়ে দিল 10 মিটার, তাহলে বলিবে কৌণিক চ্যুতি কত আর পার্শ্বীয় সরণ কত, তখন বলবে কৌণিক চ্যুতি 0, ডাইরেক্ট 1 নম্বরের কোশ্চেন দিয়ে দিল, তখন থিওরি করে দেখাবার দরকার নাই, উত্তর লিখবে শুধু MCQ টাইপের। এবং পার্শ্বীয় সরণ হবে বেদটাই, কাঁচের স্ল্যাবের যে বেদটা থাকবে 10 মিটার, ওইটাই পার্শ্বীয় সরণ। সবাই কেয়ার দিবে। 12-এর জন্য পার্শ্বীয় সরণের একটা স্পেশাল ফর্মুলাও করা থাকে, তুমি ওই ফর্মুলাটা দেখেও করতে পারো। ফর্মুলাটা একটা দেওয়া থাকে যে পার্শ্বীয় সরণের একটা ফর্মুলা 12-এর, যদি পার্শ্বীয় সরণের ফর্মুলা করতে যাও যে কতটা পার্শ্বীয় সরণ শৈল্য, তাহলে তুমি মনে রাখবে এইটা পার্শ্বীয় সরণকে আমি OX বলছি, এইটা সমান T × 1 - 1/μ। মিউটা হচ্ছে ওই কাঁচের স্ল্যাবটার বা কাঁচের যে স্ল্যাবটা থাকে তার প্রতিসরাঙ্ক। আর হ্যাঁ, এইটা বাহু মাধ্যমের সাপেক্ষে করা আছে। আর যদি বাহু মাধ্যম না থাকে তখন যে কোনো মাধ্যমের জন্য এইটা ধরো জল থেকে কাঁচ তারপরে জলে আসছে, তখন এখানে এই মাধ্যমটা 1 না নিয়ে তুমি এটা ওই মাধ্যমটা দেবে, এই ফর্মুলাটি চিরকাল থাকবে। আর মিউটা যদি 1 হয়ে গেল, মানে কাঁচ মাধ্যমটার প্রতিসরাঙ্ক বাহু মাধ্যমের সমান হয়ে গেল, 1/1 0 হয়ে যাবে, তখন পার্শ্বীয় সরণ 0। আর যদি এইটা 0 হয়ে গেল, টোটাল 1/μটাই 0 হয়ে গেল, তাহলে পার্শ্বীয় সরণ T। 1/μটা কখন 0 হবে? যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে, বুঝতেছো? তখন ওইটা ইনফাইনাইট হিসেবে, তখন এটা 0 হয়ে যাবে, আর তখন Tটাই মান থাকবে, OX = T হয়ে যাবে ওইটা। এটা এখন বোঝার দরকার নেই, তোমার মাথা খারাপ হবে। এটা সবাই 10-এর স্টুডেন্টরা এটা করবে, থিওরিটা বুঝে গেছো, সবাই রিপিট করবে, প্র্যাকটিস করবে। এইখান থেকে এই তথ্য দিতে পারে 2 নম্বরের ছবি এঁকে।